আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক কিছু হয়েছে। বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন। সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে। বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হওয়ায় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার, তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যে হার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটের হার আশাব্যঞ্জক নয়। বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয়, তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে। আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে। রাত 12টা পর্যন্ত সময় টিভির লাইভ খবরে বলা হয়েছে বিএনপি জোট 122টি আসনে, আর যমুনা টিভির খবরে বলা হয়েছে 120টি আসনে জয়ী হয়েছে। বিগ শট প্রার্থীদের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসনে পরাজিত হয়েছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে হেরে গেছেন জামাতের প্রার্থী শিশির মনির। এই আসনে জিতেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী। এনসিপি নেতা সার্জিস আলম হারার সম্ভাবনা থাকলেও দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও নাহিদ ইসলামের জেতার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে বিএনপি জোটের প্রার্থীরা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবশেষ পাওয়া খবর অনুযায়ী জিতলেও নিজ কেন্দ্রেই হেরে গিয়েছেন। বরিশালের 6টি আসনে এগিয়ে আছে বিএনপি জোটের প্রার্থীরা। সিলেট ও সুনামগঞ্জে একই অবস্থা। বেশ বিতর্কের জন্ম দেওয়ার পর বিএনপির মির্জা আব্বাস ঢাকা 8 আসনে জয়ী হয়েছেন বলে ডয়েচে ভেলে বাংলার লাইভ খবরে জানানো হয়েছে। নির্বাচনী ফলাফলের যে ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের যে প্রয়োজনীয় আসন তা নিশ্চিত করার দিকে যাচ্ছে। নির্বাচনের পরপরই জামাত ইসলামের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ফলাফল মেনে নেবে, কিন্তু রাত যত গভীর হচ্ছে ততই দেশের নানা আসনে বিএনপি প্রার্থীদের জেতার খবর আসছে। এমন পরিস্থিতিতে রাত 12:45টার দিকে সংবাদ সম্মেলনে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিকেল ও সন্ধ্যায় তার মুখে যে জয়ের আশাবাদ শোনা গিয়েছিল তা রাতে আর শোনা যায়নি। উল্টো তিনি পরোক্ষভাবে কারচুপির অভিযোগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক কিছু তো হয়েছে, এখন তা বলতে যাচ্ছেন না। 11 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে জানানো হবে। তিনি বিভিন্ন আসনে হুট করে গণনা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছিল। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন। তবে সারাদিন ভোটের মাঠে অনেক অনিয়ম হলেও জামাতের পক্ষ থেকে তেমন অভিযোগ শোনা যায়নি। সারাদিন জুড়ে বাংলাদেশের গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ হয়েছে। এসব বিশ্লেষণ দেখলে মনে হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বলা হয় শান্তিপূর্ণভাবে শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা লাফাতে লাফাতে বলেছেন, আজ বাংলাদেশের জন্মদিন। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা ভোটের দিন রিসিট বাটন চেপে দিয়ে
26শে মার্চের পরিবর্তে আবার 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদিন ঘোষণা করলেন কি? নির্বাচনকে ঘিরে বড় ধরনের যে হামলা বা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি অবশ্য ঘটেনি, যেটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরাট সার্থকতা হিসেবে হাজির করেছে। মজার বিষয় হলো, নির্বাচন চলাকালে বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, তবে ভোট বর্জনের ঘোষণা দেয়নি। এমনকি রাতের ঘটনাগুলোকে তারেক রহমান বলেছেন এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, দেশের প্রধান গণমাধ্যম বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও আগের দিন রাতে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাতের খবর হলো চলেছে টাকার ছড়াছড়ি। সামাজিক মাধ্যমের অনেক টাকা বিলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের দিন আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন বেশ কিছু আসনে ভোটার তার ভোট দিয়ে আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বলেছে 17 বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি, আপনিও ভোট দিন। এখানেই প্রশ্ন হলো, ওই ভোটার তার যে দলের সমর্থক সে দলের প্রতীক ব্যালটে আছে বলেই এতটা আনন্দিত, কিন্তু যাদেরকে ভোট দিতে বলেছেন তাদের পছন্দের প্রতীক কি ব্যালটে ছিল? অনেকে প্রশ্ন রেখেছেন নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও অন্তর্ভুক্তিমূলক ছিল কিনা। বিশেষ করে বাংলাদেশে আসা বিদেশি অনেক সাংবাদিক নির্বাচন কমিশনকে এই প্রশ্ন করতে দেখা গেছে। এই প্রশ্ন আরো বেশি করে উঠছে ভোট পড়ার হার দেখে। দর্শক, সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে 11টা পর্যন্ত 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%। আর নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা মতে মাত্র 1 ঘন্টা পরে 12টা পর্যন্ত ভোট পড়েছে 32.88%। প্রথম 3.5 ঘন্টার ভোট প্রদানের হার 4.27% হলেও পরের ঘন্টায় ভোট পড়ে 17.92%, যা অস্বাভাবিক। অথচ বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাসে 11টা পর্যন্তই ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ। 12টার পর থেকে ভোট কেন্দ্র সমূহে ভোটার থাকেন নামে মাত্র। সামাজিক মাধ্যমে নিয়ে চলছে ট্রল। বলা হচ্ছে পৃথিবীর আর কোথাও কি এমন নিখুঁত ভোট দেখা যায় যেখানে ভোটার নেই কিন্তু ভোট আছে, মানুষ নেই কিন্তু ব্যালট আছে। এই জাদুকরী নির্বাচনই তো ডক্টর ইউনূসের আমলে সম্ভব। নির্বাচন কমিশন থেকে দুটায় বলা হয়েছে 48% মতো ভোট পড়েছে, তবে সেটিও পূর্ণাঙ্গ, মানে সবগুলো ভোট কেন্দ্রের হিসাব নয়। দেশের এমন অনেক আসন আছে যেখানে 10 থেকে 20% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ সহ অনেকগুলো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে এমনটা হতে পারে। বিশেষ করে এতে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে তা সফল হয়েছে বলেও কেউ কেউ মনে করেন। যদি তাই হয় তাহলে বিশ্বব্যাপী এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবার এত কম ভোটের পার্সেন্টেজ নিয়ে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাবে। ঠিক কত শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন থেকে সেই হিসেব পাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকে সারাদিনে যতগুলো টিভি চ্যানেল বা পত্রিকা চ্যানেল দিচ্ছিল, কোথাও ওরা মানুষ দেখাইতে পারতেছিল না। কিছু জায়গায় দেখলাম যে সেনাবাহিনী নিজে ক্রিকেট খেলতেছে, দর্শক নাই। একটা জায়গায় দেখা গেল যে পুলিশ মাইক দিয়ে ডাকতেছে, ভাই আসেন আসেন, এই কেন্দ্রে কোনো লোক নাই, আপনারা আসেন, সময় লাগবে না, খালি ভোটটা দিয়া যান। ভাই, এই জিনিস আমি আমার বাপের জীবনে দেখিনি। আমার 52 বছর বয়সে আমি অনেক রকম ভোট দেখছি, কিন্তু এত খারাপ অবস্থা, পুলিশ মাইক দিয়ে ডাকবে, ভাই এইটা দেখিনি। এরপরে তো আছে ব্যালট বাক্স ছিনতাই, সরাসরি এইটাও আছে। ব্যালট বাক্স নিয়ে চলে যাইতেছে, হাজার হাজার আপনার ব্যালট পেপারে ওরা ডিরেক্ট সিল মেরে রাখছে, যেটা পাল্লা প্রতীকের সিল দেখলাম। হ্যাঁ না ভোটে হ্যাঁ ভোটের সিল দেওয়া, যে অবস্থা। এরপর আসলে কোথাও ওই রকম উৎসাহ উদ্দীপনা বলতে যেটা বুঝান, উৎসাহ উদ্দীপনা দিয়ে দেখি নেই। আমি আমার এলাকার একটা কেন্দ্রের সাথে লাইভে ছিলাম প্রায় আপনার সকাল 10টা থেকে দিনের 3টা পর্যন্ত। আমরা টোটাল গুনছিলাম 55 জন লোক গেছে। ওই এলাকায় ভোট নাই। ওই এলাকায় আমাদের ওই এলাকাটাতে আপনার 1,40,000 ভোট নাই, ভোটার নাই। ভোটার সব কোথায়? এখন এরপরও আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে 48% নাকি ভোট কাস্টিং হয়েছে ওনাদের হিসাবে। 48, 32টা দল মিলা মাত্র 48%।
আবার একজন আমারে খবর দিল চাঁদপুর থেকে, সে আমারে বলল যে তাদের এখানে 4.5 লাখের মতো ভোট, কিন্তু টোটাল ভোট কাউন্ট করে বিএনপি নিয়ে জিতছে, প্রার্থী জিতবে, কিন্তু ভোটের হিসাব দেখা গেছে নাকি 5.5 লাখের উপরে, মানে 1 লাখ ভোট বেশি। কই যাইবেন আপনি? আপনাকে আমি অন্তত 500 ভিডিও দিতে পারবো বিভিন্ন কেন্দ্রের, যেগুলাতে মানুষ নাই। যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল সেটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ এই মত দেওয়ার যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে। সেটা ঠিকই বলেছে, না এইভাবে করা যায় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে, ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্যে এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি, অর্থাৎ সেই 50%-এর মধ্যেও আবার নাকি 77% তারা দিয়েছে, অর্থাৎ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে। তাহলে মোট জনতার 50%-এর 77%, মানে 37% মতো মানুষ তারা এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 37% দেয়া মানে 63% মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে নেই। এই পরিস্থিতিতে বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় বসার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? কারণ রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে জুলাই সনদের বিরোধিতা উঠবে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। ভোটের এই ফলাফলে আগামী দিনে তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে, এমন খবরও আসছে এই নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত সেই 180 দিন পরে শক্ত হওয়ার সেটার কথা ছেড়ে দিলাম, এই মুহূর্তেও অনেকটা শক্ত হয়ে গেল। আবার বিএনপি তারা কিন্তু অপেক্ষা করতে চায় না। আবার শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার কিন্তু চাইবে যত রকমভাবে গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই পরিস্থিতিতে তাহলে কি হবে দেখুন, বাংলাদেশে 2026 সালের এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ, এই জুলাই সনদ বা জুলাই চার্টার, এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা স্ববিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে। একদিকে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে, অন্যদিকে জুলাইয়ে সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হলো জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে, অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝা যাচ্ছে। সুতরাং ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি। ম্যান্ডেটের টানাপোড়েন, ব্যক্তি বনাম ব্যবস্থা। বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার, আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হলো রাষ্ট্র সংস্কার করার। বিএনপির জন্য
বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন। কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা? কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে, অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে। অর্থাৎ যদি কোনো দল 5% ভোট পায়, তাহলে সেও ওই উচ্চকক্ষের 5% সিট পাওয়ার অধিকারী। কোনো দল যখন 2/3 আসন পায়, তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না। রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি? জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু এটা চলে গেলে কি হবে? ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল, তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের কাছে। আর দেশের মানুষ গত 1.5 বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কি বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে, তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয়, মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম, যদি বিএনপি 180 দিনের মাত্রা মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে, তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই, তাদের কোমর ভেঙে গেছে এইবার। সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না। বিএনপি চালিয়ে যেতে পারবে যদি সনদ গ্রহণ নাও করে, পাশ যদি নাও করে, তাও কিছু করা যাবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা কি? না, এখানে দেখুন, সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে? দেখুন, এখানে আবার আমি একটু আগেই বলেছি, ডক্টর ইউনূসের সরকার গড়িমসি করতে পারে, কারণ তারা সহজে ইউনূস ক্ষমতা ছাড়তে চাইবেন না। আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করেন, তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন। কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম। রাষ্ট্রপতির এক্ষেত্রে তুরুপ্রত্যাশটা কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেখেন যে জনমত এবং নির্বাচিত দল দ্রুত ক্ষমতা চায়, তবে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে পারেন এবং সরাসরি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। এই যে ক্ষমতা হস্তান্তরের এই যে সম্ভাব্য পথ, এটা রাষ্ট্রপতির কাছে কি হতে পারে, কিভাবে হতে পারে এই ক্ষমতা হস্তান্তর? দেখুন, 3টে ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে যে গেজেট পাস হবে, নির্বাচন কমিশন দ্রুত গেজেট প্রকাশ করবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের নৈতিক ম্যান্ডেট শেষ হয়ে যাবে, এটা চলে যাবে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় ধাপ, আরেকটা পদ্ধতি কি? বিএনপি এবং ডক্টর ইউনূসের টিমের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং বা সংস্কার বাস্তবায়নের অলিখিত চুক্তি হতে পারে এবং তার ফলে কি হবে? বিএনপি জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে পারে ঝামেলা এড়াবার জন্যে। তৃতীয় ধাপ কি? যদি ডক্টর ইউনূস পদত্যাগ না করতে চান এবং বিএনপি তার সঙ্গে কোনো রকম সমঝোতায় না আসতে চান, তাহলে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেবেন। এতে আইনিভাবে কিছুটা ধূসর এলাকা রয়েছে, কিন্তু বাংলাদেশে এখন তো আইনের শাসন নেই। এই সরকার বসেছে তো আইন ভেঙে বসেছে, সুতরাং এদের কাছে আইন দেখাবার মতো কিছু ব্যাপার নেই। সুতরাং রাষ্ট্রপতি 3 ধাপের যে কোনো একটাই করতে পারেন। এবং যেটাই করুন না কেন, 2-3 দিনের মধ্যে গেজেট প্রকাশের 2-3 দিনের মধ্যেই ক্ষমতা বসবে, বিএনপির সংসদ করবে। এবং সংসদ বিএনপির জন্য জুলাই সনদ কি বিএনপির জন্য কাঁটা হতে পারে? দেখুন, জুলাই সনদে ধর্মীয় মূল্যবোধ ও
সাম্যের ওপরে, তথাকথিত সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে, যা বিএনপির অনেক এজেন্ডের সাথে মিলে যায়। কিন্তু সমস্যাটা হলো ক্ষমতার বন্টন নিয়ে। বিএনপি চাইবে ক্ষমতার পাওয়ার পর সংসদীয় শক্তিতে সংবিধান সংশোধন করতে, এই জুলাই সনদ দিয়ে নয়। কিন্তু ওই যে বললাম, তাতে একটা দেশে আবার একটা নতুন করে ঝামেলা তৈরি করতে পারে ছাত্র জনতারা। কিন্তু বিএনপি জানে বিপুল ভোটে ক্ষমতায় আসার পরে কারোর ক্ষমতা হবে না বিএনপির বিরুদ্ধাচরণ করতে। সুতরাং বিএনপি ক্ষমতায় বসবে। আর এখানে ক্ষমতায় কি করে বসবে, এটা একটা সহজ নিয়ম আছে, যে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তিনি একজনকে প্রোটেম স্পিকার হিসেবে সাংসদদের মধ্যে সিনিয়র কাউকে নিয়োগ করবেন এবং তাকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন, এবং রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করার পর প্রোটেম স্পিকার তখন অন্য সাংসদদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে সংসদ গঠিত হবে। এইখানে রাষ্ট্রপতি ও প্রোটেম স্পিকারের ক্ষমতার একটা মাস্টার স্ট্রোক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজের অবস্থান শক্ত করতে চান, তবে প্রোটেম স্পিকার নিয়োগ করাটা হবে তার প্রথম বড় পদক্ষেপ। পছন্দের ব্যক্তিকে তিনি নিয়োগ করবেন। আর ইউনূস সরকারের ভূমিকাটা কি, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগের ক্ষেত্রে বিদায়ী সরকারের পরামর্শ নেবেন কিনা তা নিয়ে ইউনূস কিছু বিতর্ক তুলতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি সরাসরি প্রোটেম স্পিকার নিয়োগ দিতেই পারেন এবং ইউনূস সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন। জুলাই সনদ এবং শপথের তাহলে নতুন সংকটটা কি হতে পারে? বিএনপি যদি জুলাই সনদের কিছু ধারার বিরোধী, তারা নিশ্চিতভাবেই আছে, তবে তারা পুরনো ফরম্যাটে শপথ নিতে চাইবে। কিন্তু ছাত্র জনতার চাপ থাকবে নতুন সনদের ভিত্তিতে শপথ নেয়ার। এবং পুরনো যে আগে শেখ হাসিনার সময় সংসদে কে ছিলেন স্পিকার, শিরিন শারমিন, তিনি কিন্তু আইন অনুযায়ী যদি রাষ্ট্রপতি মনে করেন শিরিন শারমিনকে দিয়েও তিনি শপথ নেওয়াতে পারেন। এরপরে ট্রানজিশন অফ পাওয়ার, রাষ্ট্রপতির কথা তো বললামই যে ডক্টর ইউনূসের সাথে আলোচনা ছাড়াই তিনি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে বিএনপিকে আমন্ত্রণ করতে পারেন সরকার গড়ার জন্যে। এবং তারপরে ডক্টর ইউনূস কি করবেন, তিনি সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তিনি গেজেট প্রকাশটাকে আটকে রাখতে পারেন, দেরি করতে পারেন, কারণ গেজেট প্রকাশটা হচ্ছে একটা বড় জিনিস। তাহলে বিএনপি কি করতে পারে, রাজপথে এবং সংসদে দ্রুত শপথ ও স্পিকার নির্বাচনের মাধ্যমে ইউনূস সরকারকে অকার্যকর ঘোষণা করে দেবেন। এবং রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন সেই অপমানের শোধটা এবার তুলবার। আমার তো মনে হয় গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি করবেন কি, ইউনূস সরকারকে বরখাস্ত করে দেবেন। বরখাস্ত করে দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতা করবার জন্য সরকার তৈরির আমন্ত্রণ জানাবেন। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে জুলাই সনদের তাহলে কি দাঁড়াবে? দেখুন, 180 কার্য দিবসের সময়সীমা এবং ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক মারপ্যাচগুলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। 180 কার্য দিবসের মধ্যে মানে যেটা আদতে দাঁড়াচ্ছে 180 কার্য দিবস মানে 3 মাস, 270 দিন। এই 270 দিনের মধ্যে সংবিধানের চূড়ান্ত সংস্কার সম্পন্ন করতে হবে সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে। তাহলে এইতে যাতে কোনো দল এইখানে কি করতে পারেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্ম করা, এটা বিএনপির বিরোধিতা করবেই, লিখে নিন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওই ভোট পাওয়ার ভিত্তিতে, তারও বিরোধিতা করবে বিএনপি। সুতরাং নতুন মন্ত্রিসভা সনদ গ্রহণের পরপরই গঠিত হবে না, সেটা ইমিডিয়েটলি গঠিত হবে। ওই যে একটা কেউ বলছেন না যে 180 মানে সমস্ত কিছু গঠিত হওয়ার পর, সনদ গৃহীত হওয়ার পর নতুন সরকার আসবে, আদতে তা নয়। এবার একটা প্রশ্ন আসে, নতুন সরকার গঠিত হলো, ইউনূস সরকার চলে যাবে এবং এই নিয়ে টানাপোড়েন তো থাকবেই, আইনি গোলমালও, আইনি ঝামেলাও এর মধ্যে আসতে পারে। কিভাবে আসতে পারে বলছি।
এখন যেটা হচ্ছে, রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পু আর কতদিন থাকবে? দেখুন, তিনি 24শে এপ্রিল 2023-এ শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। সেই হিসেবে তার 5 বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হবে 24শে এপ্রিল 2028 তারিখে, অর্থাৎ এখনো তার হাতে প্রায় 2 বছর 2 মাস সময় আছে। কিন্তু সাম্প্রতিক খবর এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করছে, রয়টার্স যেমন, তারা রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নির্বাচনের পর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে গিয়ে অসম্মানিত বোধ করার কথাও উল্লেখ করে